শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একমত জানালেন প্রধান উপদেষ্টা। অমীমাংসিত বিষয়ে আজ তৃতীয় দিনের আলোচনা। একমত হলে জুলাই ঘোষণাপত্র 5 অগস্ট জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা। সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। বিএনপি সব সময় সংস্কারের পক্ষে বললেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে কেটে যাবে সব সংকট। সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে দেখতে চায় এনসিপি। যশোরের নাহিদ ইসলাম, সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ। পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 4। 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 2 যুবদল নেতা বহিষ্কার। বিমানে ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা হামলার হুমকি। তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু মেলেনি। নিরাপদে বিমান উড্ডয়ন। সাইড হেডার গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে। ম্যাচের সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। 9-1 গোলের ব্যবধানে বড় জয়, সাগরিকার হ্যাটট্রিক। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। চলমান শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানানো হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। কিছু বিষয়ে একমত হয়েছে দুই দেশ। অমীমাংসিত বিষয়ে আজ তৃতীয় দিনের আলোচনা হবে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 3 দিনব্যাপী বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়েছে বলেও জানানো হয়। পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। 11 জুলাইকে জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5 অগস্ট জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 11 জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এই দিনে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী সরকার। সেই সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই মিনার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই স্থানটিতে ব্লকেট করেছিলেন, যেই স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি শুধু বিএনপির একার কোনো দাবি নয়, এটা জনগণের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি। এদিকে একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার ব্যর্থ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। 2011 সালে বিএনপির কর্মসূচিতে প্রশাসনের হামলার অভিযোগ এনে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নবীন দল। সেটাও জিয়া পরিবার
এতে যোগ দিয়ে বিএনপি নেতারা দাবি জানান, যেসব পুলিশ কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীদের দমন পীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল তাদের বিচারের। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে, আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। আর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানান। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি। আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসে আয়োজিত অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ক্ষমতায় যেতে নয়, বিএনপি দ্রুত দেশের গণতান্ত্রিক উত্তরণ চায়। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি ফ্যাসিবাদকে পরাজিত করে থাকেন, তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগের লড়াইতে থাকবে। আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করি। বলেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। শহীদের রক্ত স্নান বাংলায় ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাও বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি। পরওয়ার বলেন, দেশ ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছে। ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদের রক্ত স্নান বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করতে সবাইকে আহ্বান জানান তিনি। বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে যশোরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায় বলেও অভিযোগ করেন তিনি। সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা এই স্লোগানে শুক্রবার দুপুরে যশোরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। শীঘ্রই দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি। সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আবারও একটি পাতানো নির্বাচন ও ফলাফলের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। আপনারা যদি দেখবেন, এখন নির্বাচন কমিশন আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তারা দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এটা আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। অনেক দল সংস্কার আর বিচার না চেয়ে কেবল নির্বাচন চায়। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এ সময় মতবিনিময় সভায় অংশ নেয়া আহতরা অভিযোগ করেন,
জুলাই আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনো ঘোষণাপত্র, আহতদের স্বীকৃতি, জুলাই সনদ, পূর্ণাঙ্গ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা নুসরাত তাবাসসুম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার 4 জনের মধ্যে 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি হওয়ায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা সাভা করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাইফুর রহমান তুহিনের সহায়তায় ইউসুফ ভুইয়া রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এভাবেই কুপিয়ে পাথর ছুঁড়ে হত্যা করা হয় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে। এক পর্যায়ে তার নিথর দেহ টেনে হিচড়ে বাইরের সড়কে নিয়ে আসা হয়। সেখানে মরদেহের উপর চালানো হয় নৃশংসতা। এমন নৃশংস হত্যার সিসি ক্যামেরার ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হত্যা মামলা দায়েরের পর বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার অভিযান চলছে। এদিকে যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাব করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG373 ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় সৃষ্টি হওয়া উৎকণ্ঠার অবসান ঘটেছে। তল্লাশি শেষে জানানো হয়, উড়োজাহাজে কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। শুক্রবার রাত 9:22 বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেল 4:45 ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতির সময় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে, যাতে জানানো হয় উড়োজাহাজটিতে বোমা রয়েছে। এরপরই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়। বিমানবন্দরের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি অভিযান চালায়। ঘণ্টা খানেকের এই অভিযানে কোনো বোমা বা বিস্ফোরক মেলেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, এটি ছিল একটি ফেক কল। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হুমকি ফোনকে বা কারা দিয়েছে তা শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। $297 কোটি 38 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই নির্দেশ দেন। পুলিশের করা 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি সংশ্লিষ্ট আদালতে পরবর্তী দিনে অনুষ্ঠিত হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শুক্রবার বিকেলে সিএমএম আদালতে তোলা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, কিন্তু রিমান্ড শুনানি এই আদালতের ইখতিয়ার না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে সিনিয়র আদালতে রিমান্ড শুনানি হবে। এ সময় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, 2022 সালে তার বিরুদ্ধে দুদকের আনা একই অভিযোগ নিষ্পত্তি হয়েছে। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান, তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে। কিন্তু আপনি একটা সেম গল্প,
সেম এফআইআর সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। তবে এই দাবি ভিত্তিহীন উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে যাদের মাধ্যমে শেয়ার বাজার লুট ও অর্থ পাচার হয়েছে তাদের অন্যতম এই আবুল বারাকাত। জনতা ব্যাংক তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে শেয়ার বাজার ব্যাংক যারা লুট করেছে তাদের সেই একজন অন্যতম দোসর। 297 কোটি 38,87,296 কোটি টাকা তিনি এই জনতা ব্যাংক থেকে আপনার লুটপাট করেছেন। এক অর্থে প্রতারণার মাধ্যমে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। 297 কোটি 38 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হচ্ছে সদর ও ছাগলনাইয়া উপজেলার। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। চলাচলে ভোগান্তির পাশাপাশি জীবিকায়ও টান পড়েছে অনেকের। ঝুঁকিপূর্ণদের উদ্ধারে ত্রাণসহ নানা কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। এদিকে নোয়াখালীর নিচু এলাকা এখনও জলমগ্ন, ধীর গতিতে নামছে পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। এখনো লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি ভাঙা স্থানে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিতে তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এতে যাতায়াত, জীবিকা ও রান্নাবান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। মশা মাছি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি। আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মুহূর্তে দুইটা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। 4 দিন ধরে আমরা পানিবন্দী, যাদের পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে এগুলো পরিত্যক্তভাবে রয়ে গেছে। এই জন্য যে উপরের উদ্যানের পানিটা নামলে খুব দ্রুত আমাদের এখানে পানি চলে আসে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বাঁধ মেরামতের কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা সব সার্বক্ষণিক অবজারভেশন করতেছি এবং পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব। গত 7 জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 3-4 দিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তবে 14 তারিখ থেকে সারা দেশে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। সাবরিনা মজুমদার রিপোর্ট। লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে, কোথাও মুষলধারে আবার কোথাও বা গুঁড়ি। তবে শুক্রবার বৃষ্টির পরবর্তী রোদে সবুজে প্রাণোজ্জ্বল সজীবতা প্রকৃতিতে প্রশান্তি বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আগামী ৩-৪ দিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। বঙ্গ সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে 14 তারিখ থেকে সারা দেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। মৌসুমী বায়ু কম সক্রিয় থাকার কারণে এবং লঘুচাপ না থাকার কারণে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কমে আসছে এবং এই কম থাকার প্রবণতা থাকবে আগামী 3-4 দিন। এরপর আবার বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে 132 মিলিমিটার ও ঢাকায় 126 মিলিমিটার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য ও সার্বিক উন্নয়নের জন্য একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার অপরিহার্য বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।